This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট। আর আজকের হটস্পটে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে? দেখুন, আলোচনা করতেই হবে এই যে ভারত পাকিস্তান এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি। যুদ্ধ কবে, প্রত্যাঘাত কবে, এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই তো? আপনারা নিশ্চয়ই এই সমস্ত প্রশ্নই মাথায় আসছে। কিন্তু তার মধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত তার অস্ত্রের যে শক্তি, যে অস্ত্রের বহর, তা বাড়াচ্ছে। কারণ আরও 300টা প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত, যাতে ভারতের শক্তি আরও বাড়বে, যাতে ভারতের বহর, অস্ত্রের বহর আরও বাড়বে। আপনাকে জানিয়ে রাখি, এই যে এখন এই যে 300টা প্রলয় ক্ষেপণাস্ত্র ভারত কিনতে চলেছে, তার আগে এখনই ভারতের হাতে যা রয়েছে সেটাই কিন্তু পাকিস্তান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে টের পাবে যে ভারতের ঠিক কতটা অস্ত্র ক্ষমতা রয়েছে। কারণ এখনই ভারতের হাতে যেটা রয়েছে সেটাই পাকিস্তানের জন্য যথেষ্ট। আচ্ছা, আজকের হটস্পটের শুরুতেই তাই আজকে আপনাদেরকে জানাবো, এবং ঠিক ভারতের কাছে যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রের ক্ষমতা কি রয়েছে সেটার একটা ধারণা দিয়ে আপনাদের চলুন এক এক করে আপনাদের জানাই। দেখুন, পৃথ্বী 1 থেকে 3, যার রেঞ্জ 100 থেকে 350 কিলোমিটার অব্দি। সবচেয়ে দূরপাল্লার মিসাইল হলো অগ্নি 1 থেকে 4 সিরিজের মিসাইলের রেঞ্জ 700 থেকে 3000 কিলোমিটার। অগ্নি 5 এর রেঞ্জ 5000 কিলোমিটার। SLSM এর রেঞ্জ 3000 কিলোমিটার। ব্রহ্মস মিসাইল 250 থেকে 300 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে, যা সব থেকে ক্ষিপ্র এবং ধ্বংসাত্মক। অন্যদিকে নির্ভয়ের রেঞ্জ 700 থেকে 1000 কিলোমিটার। K4 সাগরিকের রেঞ্জ 350 কিলোমিটার। এর মধ্যে পরমাণু অস্ত্রবাহী মিসাইল হলো অগ্নি সিরিজ, ব্রহ্মস, K4 এবং K50। আর পাকিস্তান ঠিক এমন সময় দেশের যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রের ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা, সেই পরীক্ষা করতে শুরু করেছে। আচ্ছা, তারা কি করছে আপনাদেরকে জানাই। 450 কিলোমিটার রেঞ্জের এক মিসাইল টেস্ট করে হম্বি করছে পাকিস্তান। ভাবুন, 450 কিলোমিটার রেঞ্জের একটা মিসাইল টেস্ট করে তারাই নাকি হম্বি করছে। ভারতের শক্তির কাছে তল খুঁজে পাচ্ছে না তারা। পাকিস্তানের এই সব ছেলে খেলার সময় ভারত আরও একটা কাজ সেরে বসেছে। শত্রুপক্ষকে ধ্বংস করতে রাফালের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ছে ভারত। আপনাদেরকে জানিয়ে রাখি এর শক্তি কতটা সেটাও আপনাদেরকে একটা ডিটেলসে তথ্য দিই, তাহলে বুঝতে পারবেন পাকিস্তান আসলে ঠিক কোথায় পড়ে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের ওজন 1.3 থেকে 1.4 টন। 250 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে এই মিসাইল। আপনাদেরকে জানিয়ে রাখি, জল, স্থল, আকাশ যে কোনো জায়গায় প্রত্যাঘাতে প্রস্তুত রয়েছে ভারত। শুনুন কি বলছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা RK দাস। BrahMos NG নেক্সট জেনারেশন ক্রুজ হাইপারসনিক মিসাইল, এবং এটা টার্গেটকে একবার কম্পিউটারাইজড লক্ষ্য করে ফ্রম দ্য এয়ারক্রাফট ইট ক্যান বি গিভেন একটা কমান্ড গাইডেন্স, এবং এই মিসাইল প্রচণ্ড ঘাতক। তো ভারতের যে রাফাল এয়ারক্রাফট আমাদের এটা লাগানোর পরে আমাদের শক্তিটা অনেক বেড়ে যাবে। এবার রাফাল ছাড়াও ব্রহ্মস NG, সুখয় এয়ারক্রাফট এবং তেজাসের মধ্যেও ফিট করার অলরেডি একটা প্রযুক্তি চলছে, অ্যান্ড প্ল্যান অলমোস্ট থ্রু হয়ে গেছে। মানে বুঝতে পারছেন,
পাকিস্তানের রীতিমতো ঘুম ছুটেছে। আর পাকিস্তানের ঘুম ছুটিয়ে ভারত কি করছে, তার অস্ত্রের যে বহর, যে শক্তি ক্ষমতা, সেই ক্ষমতা বাড়াচ্ছে এবার ভারতের হাতে জোড়া ওয়ার ট্যাঙ্ক। আচ্ছা, এই ট্যাঙ্ক ঠিক কতটা শক্তিধর সেটা আপনাদেরকে জানাই। বলেছিলাম আপনাদেরকে আজকের হটস্পটে এই সমস্ত যে অস্ত্রগুলো রয়েছে, ভারতের হাতে যে অস্ত্রগুলো রয়েছে তার কতটা শক্তি প্রদর্শন ক্ষমতা রয়েছে সেটা আপনাদেরকে ডিটেলস জানাবো। আচ্ছা, যে ট্যাঙ্কের কথা বলছি আপনাদেরকে জানিয়ে রাখি, নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এই ট্যাঙ্ক পাহাড়ি এলাকায় ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ। সেনার হাতে আগামী 10 দিনের মধ্যেই চলে আসবে এই জোড়া ওয়ার ট্যাঙ্ক। ঘুম উড়বে শত্রুপক্ষের। 2024 সালের সেপ্টেম্বর মাসে প্রাথমিক ট্রায়াল হয়েছিল। কিছু বৈশিষ্ট্য বদল করে এবার চূড়ান্ত পরীক্ষায় পাস এই লাইট ব্যাটল ট্যাঙ্ক। এবার বাণিজ্যের পথটাও বন্ধ করে দিল, সেখানেও চাপে ফেলে দিল পাকিস্তানকে ভারত। দেখুন, ভারত পাক যে কোনো পণ্য আমদানি সমস্তটাই বন্ধ করে দিয়েছে। আর ওদিকে ইসলামাবাদ তারা কি করেছে, তারা তাদের তরফ থেকে যে পণ্য আমদানি সেটা, মানে ভারতের যে পণ্য আমদানি সেটা বন্ধ করেছে। কিন্তু সেটা করে তারা কি করলো, তারা আসলে নিজেরাই নিজেদের জালে আরো জড়িয়ে পড়েছে। কারণ তাদের জন্য সমস্যা তো আরো বাড়তে চলেছে। কিভাবে দেখুন, ডিটেলস একটা তথ্য দিই আপনাদের। জলে স্থলে আকাশে যুদ্ধের প্রস্তুতি শেষ। এবার পাকিস্তানকে ভাতে মারার পরিকল্পনা সেরে ফেলেছে ভারত। পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধের ঘোষণা করেছে নয়াদিল্লি। শুধুমাত্র পাকিস্তানি পণ্যই নয়, সে দেশের মাধ্যমে আমদানি করা সব ধরনের পণ্য আমদানিতেই নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রক। নয়াদিল্লির এই আর্থিক আক্রমণের মোকাবিলা করতে গিয়ে পাকিস্তান পাল্টা বাণিজ্য অবরোধ জারি করেছে। কিন্তু এর ফলে শাহবাজ শরীফের দেশে উল্টে হিতে বিপরীত হবে। কারণ বাণিজ্য বন্ধের জেরে ভারতীয় পণ্য নির্ভর পাকিস্তানের অর্থনীতি কিছুদিনের মধ্যেই ধুঁকতে শুরু করবে। 2024-25 আর্থিক বর্ষে হিসেব বলছে ভারত $447.65 মিলিয়ন পণ্য পাকিস্তানে রপ্তানি করেছে, যেখানে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল মাত্র $0.42 মিলিয়ন। ভারত থেকে পাকিস্তান যাওয়া পণ্যের মধ্যে প্রধানত রয়েছে অর্গানিক কেমিক্যালস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, প্লাস্টিক, মেটাল কম্পাউন্ড, তেল পরিশোধক সামগ্রী, মেডিকেল অপারেটর্স, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। পাকিস্তানের বেশ কিছু শিল্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীল। বাণিজ্য বন্ধের ফলে পাকিস্তানের সেই সব শিল্প সরাসরি ক্ষতির মুখে পড়বে। বাণিজ্য বন্ধের জেরে পাক বাজারে সবচেয়ে বেশি যে জিনিসটা সংকট তৈরি হবে তা হলো ওষুধ। ভারতের বাজারে আমদানি না হলে বিনা চিকিৎসায় প্রাণ যেতে পারে বহু পাকিস্তানি। সংকট বুঝে তাই তড়িঘড়ি দেশের ওষুধ প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসছেন পাক সরকারের আধিকারিকরা। একদিকে রাজনৈতিক অস্থিরতা, সঙ্গে নিদারুণ আর্থিক দুর্দশা। গত কয়েক বছর ধরেই ধুঁকছে পাকিস্তান, তবুও সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি ইসলামাবাদ। এবারে পাক সেনার সরাসরি মদতে পেহেলগাঁও হামলা যুদ্ধ পরিস্থিতি ডেকে এনেছে উপমহাদেশে। পাশাপাশি জলপথেও পাকিস্তানকে নো এন্ট্রি করেছে ভারত। ফলে ভারতের কোনো বন্দর আর ব্যবহার করতে পারবে না পাকিস্তান। সিন্ধু জলচুক্তি, আকাশসীমা বন্ধের পর এবার কার্যত আর্থিক অবরোধে রীতিমতন বেকায়দায় ইসলামাবাদ। আর যুদ্ধের সেই দামামা বাজাতে গিয়ে হেসেলে টান পড়ছে পাকিস্তানের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আকাশে জলে অনেকাংশে ভারত এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে। আর এবার সেই পাকিস্তানকে আরো বেকায়দায় ফেলার সব রকম ফন্দি আটা শুরু হয়ে গেছে, সব রকম ঘুঁটি সাজানো তৈরি হয়ে গেছে। যে বাণিজ্যের কথাটা আপনাদেরকে বলছিলাম, বাণিজ্যের যে সমস্ত পথগুলো বন্ধ হচ্ছে পাকিস্তানের সঙ্গে, তাতে পাকিস্তানি তো আরো সমস্যায় পড়তে চলেছে, তাদের আগামী দিনে আরো সমস্যার সম্মুখীন হতে চলেছে তারা। আচ্ছা, তার ঠিক কোন কোন জায়গায় সমস্যার সম্মুখীন হবে আসুন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়ের সঙ্গে আরো ডিটেলসে জানি। জ্যোতির্ময়, তাহলে কি আকাশে জলে সমস্ত জায়গাতে আমরা দেখছি যে একটা বেকায়দায় ফেলার চেষ্টা চলছে ভারতের তরফ থেকে পাকিস্তানকে, তাহলে কি আগে এই পাকিস্তানকে ভাতে মেরে, তাদেরকে পাতে মেরে তারপর হাতে মারার পরিকল্পনা? দেখো, আজকের দিনে শুধুমাত্র যুদ্ধ মানে গুলি, বন্দুক, বোমা নয়। যুদ্ধ মানে কিন্তু একদিকে যেদিকে আমাদের নজর থাকে, যুদ্ধ মানে কিন্তু আর্থিক অবরোধের একটা বড় রাস্তা বা প্রশস্ত রাস্তা বরাবরই খোলা থাকে, এবং সেই রাস্তার পথেই ভারত হাঁটছে। আমরা দেখেছি যে প্রথমেই আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর আজ যে খবর এসছে জলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের কোনো বন্দর পাকিস্তানি জাহাজ ব্যবহার করতে পারবে না। এর অর্থ কি, যদি পাকিস্তানকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অর্থাৎ পূর্ব প্রান্তের দিকে যেতে হয়, তাদেরকে যথেষ্ট
জ্বালানি নিয়ে তাদেরকে যেতে হবে, কারণ আরব সাগর বা ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে ভারতের কোনো রকম বন্দরে পাকিস্তানের কোনো জাহাজ নোঙর করতে পারবে না, যা এক কথায় অসম্ভব। যদি ভারতের এক্ষেত্রে সহযোগিতা না থাকে তাহলে সরাসরিভাবে তাদের ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে। আর যদি পাকিস্তান গন্তব্য এমন কোনো বিদেশি জাহাজকেও যদি ভারত জায়গা না দেয় তাহলে সম্পূর্ণভাবে কিন্তু তাদের এই আমদানি রপ্তানির পরিকাঠামো ভেঙে পড়বে। এবারে ভারতের সঙ্গে সরাসরি যে সামান্য কিছু বাণিজ্যিক চুক্তি ভারতের ছিল, পাকিস্তানের ছিল, সেই মোতাবেক ভারত থেকে যে যে বিষয়গুলি তারা আমদানি করতো, যার মধ্যে যেমনটা আমরা কিছুক্ষণ আগে জানালাম ওষুধ, সেই জায়গাগুলি যখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণভাবে পাকিস্তানের সামাজিক পরিকাঠামো, মানুষের সুরক্ষা সব কিছু ধীরে ধীরে ধাপে ধাপে বন্ধ হতে শুরু করবে। আজকে আরও একটি খবর আমরা জানিয়েছি যে পোস্টাল রিলেশন বন্ধ করা হলো। আপাতভাবে মনে হতেই পারে যে এই মুহূর্তে যে বিষয়টা জানতে পারা যাচ্ছে যে ডাক যোগাযোগ, ভারত পাকিস্তান যে ডাক যোগাযোগ, সেই ডাক যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাকে জানিয়ে রাখি, ভারত পাকিস্তান ডাক যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। অর্থাৎ আরো চাপ বাড়ছে পাকিস্তানের তরফে, পাকিস্তানের দিকে, পাকিস্তানের ওপর বলা যেতে পারে। জ্যোতির্ময় আরো ডিটেইলসে জানাবেন। জ্যোতির্ময়, আজকের দিনে মনে হতেই পারে যে ডাক যোগাযোগ বন্ধ হওয়া আপাতভাবে জনজীবনে কোনো রকম প্রভাব ফেলবে না। তার কারণ ইন্টারনেটের যুগে যখন হোয়াটসঅ্যাপ রয়েছে, যখন ইমেল রয়েছে, তখন পাকিস্তানের মাটিতে কারোর সঙ্গে যোগাযোগ করার জন্য কেন ডাকের উপর নির্ভর করতে হবে। কিন্তু আজও আন্তর্জাতিক মঞ্চে অফিসিয়াল কমিউনিকেশনের জন্য ডাক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ভারত সরকারের তরফ থেকে পাকিস্তানকে কিছু জানাবার প্রয়োজন পড়বে, পাকিস্তানের তরফ থেকে ডিপ্লোম্যাটিক্যালি কোনো তথ্য জানানোর প্রয়োজন পড়বে, সেই সময় যেমন ইমেল করা হবে তার পাশাপাশি কিন্তু ডাক যোগে সেই হার্ড কপিও পাঠাতে হয়। আর ডাক যোগাযোগ বন্ধ করে দেওয়ার অর্থ ডিপ্লোম্যাটিক রিলেশনের অবনতির পাশাপাশি যাবতীয় যোগাযোগ ছিন্ন করে দেওয়া। যেমন এক্ষেত্রে যদি উদাহরণ হিসেবে আমরা সামনে আনি যে সিন্ধু জলচুক্তি যখন ছিল, এই সিন্ধু নদী বা পশ্চিম বাহিনী নদীর ওপর কোনো রকম পদক্ষেপ নিতে গেলে প্রতি মুহূর্তে অফিসিয়াল কমিউনিকেশনে আগাম ইসলামাবাদকে জানাতে হতো। ডাক যোগাযোগ যদি বন্ধ থাকে তাহলে জানাবার আর কোনো দায়বদ্ধতাই থাকে না, জানাবার আর কোনো মাধ্যমই থাকে না। ফলত এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ভারত যে পদক্ষেপ করতে চলেছে সেটা যে অত্যন্ত কড়া পদক্ষেপ, এবং সমস্ত যোগাযোগ পাকিস্তানের ক্ষেত্রে অন্তত ভারতের দিক থেকে যা যা সম্ভব সব যোগাযোগ যে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তা কিন্তু একটার পর একটা এই ক্ষমতার ঘটনার ডেভেলপমেন্ট থেকেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। একদম জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপাতত তোমাকে ধন্যবাদ। এই সমস্ত ইনফরমেশন তোমার থেকে নিচ্ছিলাম, আমরা জানতে পারছিলাম, এবং আপনাদেরকে এই মুহূর্তে আরো একটা তথ্য দিই, আরো একটা ব্রেকিং নিউজ দিই আপনাদেরকে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে ওমর আবদুল্লার, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বৈঠক। এই যে পেহেলগাঁওতে যে হামলা হয়েছে, যে ঘটনা ঘটেছে, তারপর মোদীর সঙ্গে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ ওমরের। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা প্রায় 30 মিনিট দুজনের কথা হয়, এমনটাই এখন অবধি জানতে পারা যাচ্ছে। যুদ্ধের আবহে ফের শক্তি প্রদর্শন। এই যে পাকিস্তানের বুকে নৌবাহিনী তারা ভয় ধরালো, কাঁপন ধরালো বলা যেতে পারে। কেন জানেন? আপনাকে জানাই ডিটেলসে। ত্রিমুখী শক্তি প্রদর্শনের ছবি পোস্ট করলো ইন্ডিয়ান নেভি। হ্যাঁ, ছবি পোস্ট করেছে তারা। ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা, স্করপিয়ন সাবমেরিন ও ধ্রুব হেলিকপ্টারের ছবি পোস্ট। যে কোনো পরিস্থিতিতে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে তৈরি, সেই বার্তাই নৌবাহিনীর এই পোস্টে। পশ্চিমে পাকিস্তানের সীমান্তে যখন এই সমস্যা সৃষ্টি হয়েছে, যখন সেখানে একটা টেনশন পরিস্থিতি, তার মধ্যেই বাংলাদেশই করছে, তারা এখন পাকিস্তানের কাছের বন্ধু হয়ে গেছে। এখন তারাও যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় নানা ধরনের সমস্যা তৈরির চেষ্টা করছে, এবং সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানের এই কাছের বন্ধু হয়ে উঠেছে বাংলাদেশ, এবং সেই জন্যই এখন এই অবস্থায় বাংলাদেশের দিক থেকে জঙ্গি কার্যকলাপে যুক্তদের ঢোকানোর চেষ্টা হতে পারে বলেই বিএসএফ এর কাছে রিপোর্ট। পশ্চিমবঙ্গের সীমান্তে 553 কিলোমিটার অরক্ষিত অংশ, যার মধ্যে 112 কিলোমিটার জল সীমান্ত, বাকি 441 কিলোমিটার স্থল সীমান্ত হওয়া সত্ত্বেও কাঁটাতার নেই, যা চিন্তার কারণ বিএসএফ এর কাছে। এই মুহূর্তে তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সুন্দরবনে ভাসমান বর্ডার আউটপোস্টের মাধ্যমে সকাল থেকে রাতে চলছে নজরদারি, যাতে কোথাও কোনো খামতি না থাকে। অনুপ্রবেশকারীদের রুখতে থার্মাল ইমেজ ক্যামেরা, ফিক্সড বুলেট ক্যামেরা, পিটিজেড ক্যামেরা সহ অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে।
বিএসএফ কে চিন্তায় রেখেছে মেঘালয় এবং মিজোরামের সীমান্তের অংশগুলিও। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি বাহিনী মোতায়েন। দেখুন, আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, নাশকতার আশঙ্কা, এই যে জঙ্গিরা যে ধরনের কার্যকলাপ চালায় সেগুলোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে বাংলাদেশ, কারণ হচ্ছে এই যে জম্মু কাশ্মীর পরিস্থিতির পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সখ্যতা, অর্থাৎ বাংলাদেশের তরফ থেকেও যে সমস্যা তৈরি করা হতে পারে, যে অনুপ্রবেশ ঘটতে পারে বা জঙ্গি কার্যকলাপ ঘটতে পারে, তার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনাদেরকে জানিয়ে রাখি, সীমান্তে তাই বাড়তি নজরদারি ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। মোতায়েন রয়েছে বিএসএফ। রেলপথ সুরক্ষিত রাখতে জয়েন্ট অপারেশন আরপিএফ, জিআরপি, বিএসএফ এর সীমান্তে টানা নজরদারি। রেলপথে যে কোনো নাশকতা রুখতে চূড়ান্ত তৎপরতা। রেল পরিকাঠামোয় যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলায় প্রস্তুতি। নিরাপত্তার সব দিক খতিয়ে দেখছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেল। অনুপ্রবেশ ঠেকাতে সাহায্য নেওয়া হচ্ছে বিএসএফ এর। পশ্চিমে যখন পাকিস্তান সীমান্ত উত্তপ্ত, তখন পূর্বে বাংলাদেশ সীমান্ত নিয়েও খুব একটা নিশ্চিন্তে বসে নেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা। আর বাংলাদেশ সীমান্ত মানেই অনুপ্রবেশকারীদের অন্যতম আতুরঘরের জায়গা। বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশকারীদের বিভিন্ন জায়গায় আতুরঘর তৈরি করে রাখা হয়েছে, আর সেখান থেকেই ভারতে ঢোকার চেষ্টা করে এই সব অনুপ্রবেশকারীরা। মূলত হাই টেরেন বা জঙ্গল এলাকায় সব জায়গায় পৌঁছতে পারা যায় না, সেখানে বিএসএফ ঢল দিতে পারে না। সেই কারণে সেখানে উচ্চ এবং আধুনিক ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে। স্বাভাবিকভাবেই পূর্ব দিকের সীমান্ত সুরক্ষিত রাখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যথেষ্ট সক্রিয়, যাতে পাকিস্তান বাংলাদেশের দিক থেকে সুযোগ নিয়ে ভারতবর্ষে কোনো নাশকতামূলক কার্যকলাপ না চালাতে পারে। এই যে দিকে দিকে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর, যে কথা সায়ন্তও জানাচ্ছিল, ডিটেলসে জানাচ্ছিল যে বিভিন্ন জায়গাতে এখনো অবধি এই ওত পেতে বসে রয়েছে শত্রুরা, এবং তাদের জন্য প্রস্তুতি রয়েছে সব রকমের, যাতে কোনো রকম কোনো নাশকতা না হয়, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এই সমস্ত তথ্য সবার আগে সবসময় দিচ্ছি আমরা, টিভি9 বাংলা। আজকের হটস্পটের এই এপিসোড আপাতত এখানেই শেষ করছি। পরে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক টিভি9 বাংলায়। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।